নমস্কার। আজকের অনুষ্ঠানটি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান, এবং এর সঙ্গে কিন্তু জ্যোতিষের আরও কিছু সূত্র বলব। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব একটি অশুভ ভাব, এবং এই ভাবগুলোকে নিয়ে মানুষের মনে কিন্তু নানান প্রশ্ন উৎপন্ন হয় বা নানান প্রশ্ন তৈরি হয়। তাহলে এই ভাব সম্পর্কে কিন্তু কিছু বিষয় আপনাকে জেনে রাখতেই হবে। যারা জ্যোতিষের স্টুডেন্ট বা যারা জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা তো অবশ্যই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে বেশ কিছুটা চেনেন বা জানেন, এদের গুণগুলো কেমন রয়েছে সেগুলো তো জানেন। যারা নতুন নতুন জ্যোতিষ পড়াশোনা করছে তাদেরকে কিন্তু আমি বলবো যে এই ভাবগুলোকে নিয়ে খুব বেশি করে চর্চা করতে হবে, তাহলে পারে কিন্তু এই ভাবের অনেক গুপ্ত রহস্য বার করে আনা সম্ভব। তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব বিচার করার সময় একটি কথা তো আমরা সবাই পড়েছি বা মনে থাকতেই হবে, যেটা হচ্ছে কি শুক্র দ্বাদশ ঘরের মধ্যে খুব ভালো ফল দেয়, বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে খুব ভালো ফল দেয়, এবং বুধ অষ্টম ভাবের মধ্যে কিন্তু খুব ভালো ফল দেয়। এটাকে যদি একটু বিশ্লেষণ করি, শাস্ত্র বলছে যে শুক্র যদি দ্বাদশ ঘরের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু জাতক সর্বসুখের মালিক হয়। জাতক অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করলেও যত আস্তে 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 করে তার বয়স বাড়ে তত কিন্তু তার বৈভব, তার ঐশ্বর্য, তার মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে শুরু হয়ে যায়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু শুক্র বিবাহের কারক গ্রহ, তাই এইটা কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে সেই জাতকের বিবাহের পরে ডেভেলপমেন্টটা কিন্তু খুব বেশি চালু হয়ে যায়। আবার বৃহস্পতি বলছে ষষ্ঠ ভাবের কারক গ্রহ। বৃহস্পতি ষষ্ঠ ভাবের কারক গ্রহ না, বৃহস্পতি ষষ্ঠ ভাবে যদি থাকে, শুক্র যেমন দ্বাদশ ভাবে থাকলে এই ফলগুলো হয় বললাম, তেমন বৃহস্পতি যদি ষষ্ঠ ভাবের মধ্যে থাকে তাহলে জাতকের ভেতরে কিন্তু দেখা যায় যে জাতক ভালো চাকরি প্রাপ্তি করতে পারে, জাতকের শত্রু খুব একটা থাকে না, জাতকের বিবাহের সমস্যা থাকলেও বিবাহিত জীবনে কিন্তু খুব বড় ঝামেলা আসে না, জাতকের আইনি সমস্যার মধ্যে পড়ার খুব একটা সম্ভাবনা থাকে না। তবে ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে পেট সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু জাতকে প্রচুর অর্থ প্রাপ্তি করায়, জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারে, এবং জাতক যদি লোন নিতে চায় তাহলে তার সে কিন্তু খুব সহজে অনেক বেশি টাকা লোন প্রাপ্তি করতে পারে। আবার বুধ যদি অষ্টম ঘরে থাকে তাহলে একটা মজার বিষয় হয়। আপনি যদি কোনো মানুষকে দেখেন বুধ অষ্টম ঘরে, তাহলে পারে তার মাথায় যে প্রচুর বুদ্ধি, এটা আপনি কখনো দেখবেন না। শাস্ত্র বলছে বুধ অষ্টমে থাকলে ভালো ফল দেয়, কিন্তু আমরা জানি বুধ থেকে বুদ্ধি বিচার করা হয়। এবারে বুধ ধরুন কারোর অষ্টম ঘরে, আপনি যদি সেরকম কোনো মানুষকে চেনেন আপনি কিন্তু বলবেন যে ওই বুধ অষ্টম ঘরে শাস্ত্র বলছে ভালো হয়ে যায়, কিন্তু বুধ ওনার অষ্টম ঘরে, ওনাকে তো দেখলেই মনে হয় বোকাই লোক। এবং আপনি যদি তার সঙ্গে মেশেন, যার বুধ অষ্টমে, তার সঙ্গে কথা বলেন বা তার সঙ্গে ধরুন বন্ধু বান্ধবের মতো বা চেনা পরিচিতি, যে তার মাথায় প্রচুর বুদ্ধি, আপনি একদম এরকম দেখতেই পাবেন না, বরঞ্চ দেখতে পাবেন যে ওকে খুব সাবধানে চোখে চোখে রাখতে হবে, কখন কি কথা বলে দেয় ভগবান জানে, এরকমও পরিস্থিতি আসে। কিন্তু শাস্ত্র তাহলে এগুলোকে জানতো না শাস্ত্র, তাহলে শাস্ত্র কেন বললো বুধ অষ্টম ঘরে ভালো? একটা ব্যাপার আছে, যখনই জটিলতার মধ্যে চলে আসবে ওই লোকটা, যখনই কোনো প্রবলেমে পড়ে যাবে ইনস্ট্যান্ট, তখন এমন একটা বুদ্ধি খাটিয়ে নেবে যেটা কেউ খাটাতে পারতো না। এরকম ভাবে বুধ কিন্তু অষ্টমকে ভালো ফল দেয়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছেন? যে সেই লোকটা কিন্তু বোকা টাইপের, সেই লোকটা কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নেয়, সেই লোকটা কিন্তু যা ইচ্ছা তাই বলে দেয়। কিন্তু যদি কোনো সমস্যা আসে, যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, যদি কোনো বিপদে পড়ে সে এমন একটা বুদ্ধি খাটিয়ে নেবে, ধরুন একটা প্রবলেমে পড়ে গেল, কোনো একটা ঝামেলার বিষয় চলে গেল, সে একটা এমন কথা বলেছে ঝামেলা লেগে গেল, কিন্তু ঝামেলাটা মিটমাট করতে পুলিশ কাউন্সিলর এমএলএ সব ধরুন এসে গেছে, একটা উদাহরণ দিচ্ছি, সে এত সুন্দর কথা বলবে যে মনে হবে এই লোকটা তো ঝামেলার কথা বলতেই পারে না, এর মুখের ভাষা কি মিষ্টি সুন্দর। এইরকম হচ্ছে বুধ। অর্থাৎ বুধ কিন্তু অষ্টম ঘরে ভালো ফল দেয়। এই ফলটা কিন্তু যখনই জাতকের ক্রিটিক্যালিটি সমস্যা আসবে তখন বুধ কিন্তু ওকে বুদ্ধি এমন দিয়ে দেবে
যে আপনি সেই বুদ্ধি ধারে কাছে যেতে পারবেন না। এরকম কিন্তু বুধ অষ্টমে ভালো। ধরুন একজন মানুষের বুধ উচ্চস্থ হয়ে রয়েছে আর একজন মানুষের বুধ অষ্টমে বসে রয়েছে, তাহলে আপনি যদি জিজ্ঞেস করেন এই দুটো বুধের মধ্যে কোন বুধটা ভালো, আমি বলবো কন্যা রাশির বুধ উচ্চস্থ হয়ে রয়েছে সেটাই ভালো। কিন্তু এই বুধ কন্যা রাশির বুধ আর কারোর অষ্টমে বুধ, হ্যাঁ অষ্টমে বুধ যদি মিত্র ক্ষেত্রে মানে বুধের মিত্র ক্ষেত্রে যদি থাকে বা উচ্চ ক্ষেত্রে থাকে, সেই বুধ এই কন্যা রাশির উচ্চস্থ বুধের থেকেও বেশি বেশি বুদ্ধি খাটিয়ে নেবে কিন্তু বিপদে পড়লে, কিন্তু নর্মালেতে পারবে না কিন্তু, ঠিক আছে। আর অষ্টমে বুধ থাকলে পরে কথার জাদুঘর হয়, মানে এমন এমন কথা বলে দেয় না, মানে আচ্ছা আচ্ছা ভালো ভালো লোকও ভাবতে শুরু করে, মানে এমন এমন কথা বলে দেবে। এবার দেখুন একটা বিষয় রয়েছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে আমরা সবসময় জানি যে আমাদের কোনো ভাবের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে চলে যায় তাহলে পরে সেই গ্রহটা ড্যামেজ হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে। আমি তো স্টুডেন্টদেরকে বোঝাই একটা সহজ ভাষায় যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবটি কিন্তু একটা মনে করো গর্ত। আর যেমন ধরো একটা আমি স্টুডেন্টদেরকে এরকম করেই বোঝাই, আমার যদি কোনো স্টুডেন্ট দেখে তো তাহলে সে হয়তো হাসছে, আমি একটা সহজভাবে বোঝাবার চেষ্টা করি যে মনে করো একটা বৃষ্টি হয়েছে, এমন রাস্তা ভর্তি জল হয়ে গেছে, আর রাস্তার মধ্যিখানে একটা ওই রাস্তা খুঁড়ে টুড়ে পাইপ টাইপ ঠিক করে না পিডাব্লিউডি এই যে মিউনিসিপ্যালিটি থেকে, তো ওরকম একটা গর্ত খুঁড়েছে, সেই লোকটা জানতো না, ঠিক আছে। তাহলে এখন রাস্তায় জল ভর্তি, কোথায় গর্ত আছে কোনো লোক জানে না, মানে যেই লোকটা এমনি নর্মাল রাস্তা বলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বৃষ্টির মধ্যে জল ভর্তি হয়ে গেছে আর হঠাৎ ওই গর্তে গিয়ে পড়ে গেছে। এইটা হচ্ছে অষ্টম ভাব, ঠিক আছে, ওই গর্তটা। এইবারে যেহেতু বৃষ্টির মরশুম তাই রাস্তা পুরো ফাঁকা, কেউ আসছেও না যে ওকে হাত ধরে তুলবে, ভালো করে বুঝুন অষ্টম ভাবটিকে। এবারে তাহলে কি এবার প্রশ্ন আসবে, ও কি পড়েই থাকবে, ও কি উঠতে পারবে না? না, ও উঠতে পারবে না। কখন উঠতে পারবে? যখন ওর মধ্যে শক্তি প্রয়োগ করিয়ে ওকে টানা হবে, তাই না? তাহলে এই শক্তি প্রয়োগ করে টানে কে? কেন্দ্রস্থানগুলি। তাই জন্য আমি বলি আমার স্টুডেন্টদেরকে, যদি মনে করো কারুর কেন্দ্রের মধ্যে দুটো তিনটে গ্রহ আছে, তার অষ্টম ভাব খারাপ হলেও খুব একটা বড় এফেক্ট সে পাবে না কিন্তু, এটাই কিন্তু নিয়ম। কারণ সে পড়ে যেতে পারে, হ্যাঁ ড্যামেজ তো হবেই, কিন্তু তাকে তোলার জন্য লোক আছে, ঠিক আছে, তাহলে পরে অতটা ক্ষতি হবে না। আর এখন ধরো একটা গর্তে পড়ে গেছে আর তখন বাজে রাত্রির, ধরুন একটা মনে করা যায় রাত্রির 11টা, সেই সময় পড়ে গেছে, সারা রাত্রির লোকই যাবে না রাস্তা দিয়ে, তো গর্তে পড়েই থাকবে, ও তো উঠতে পারছে না। এরকম অষ্টম ভাব, ঠিক আছে, মানে যার কেন্দ্রে গ্রহ নেই তার অষ্টম ভাবে যদি কোনো গ্রহ চলে যায় তাহলে সেই গ্রহটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। এরকম ছোট সহজভাবে ব্যাপারটাকে বোঝালাম। কিন্তু আমরা যে কথাটার মধ্যে আলোচনা করছিলাম যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরেতে আমরা জানি কোনো গ্রহ যদি চলে যায় তাহলে সেই গ্রহটা ড্যামেজ হয়ে যায়। মনে করা যাক আপনার বৃহস্পতি অষ্টমে চলে গেল, তাহলে বৃহস্পতি কেন্দ্রিক বিভিন্ন সমস্যা আপনার কাছে চলে আসবে। কিন্তু আপনি যদি অষ্টম ভাব নিয়ে বৃহস্পতির গুণগুলোকে চালাবার চেষ্টা করেন তাহলে পারে কিন্তু বৃহস্পতি আর সমস্যা দেবে না আপনাকে। যেমন ধরুন বৃহস্পতি হলো জ্ঞানের দেবতা, তাই না, জ্ঞানের কারক গ্রহ আমরা বলি, আর অষ্টম ভাব হলো গুহ্যবিদ্যা। আর আপনি যদি মনে করেন আমি গুহ্যবিদ্যা সম্পর্কে জ্ঞান নেব, তাহলে অষ্টম ভাব আপনাকে আর কোনো ডিস্টার্ব দেবে না, এটা কিন্তু আপনাকে সহজে নিতে পারবেন, ঠিক আছে। আবার ধরুন কোনো মানুষের মনে করা যাক যে সে হঠাৎ মনে করলো আমি গুহ্যবিদ্যা শিখবো, কিন্তু তার অষ্টম ভাবের মধ্যে কোনো গ্রহ নেই, অষ্টম ভাবের মধ্যে কোনো জ্ঞানমূলক গ্রহের দৃষ্টি নেই। জ্ঞানমূলক গ্রহ বলতে কি, দেখুন এই যে গুহ্যবিদ্যা শেখার জন্য বুধ, মানে পড়াশোনার যে কারক গ্রহগুলো বুধ, বৃহস্পতি, শনি, কেতু, এরা হচ্ছে গুহ্যবিদ্যাগুলোকে নিতে পারে। এবার এই গ্রহগুলোর কানেকশন নেই, তাহলে নিতে পারবে না। কিন্তু এই গ্রহগুলোর কানেকশন রয়েছে, অষ্টমেই চলে গেছে মনে করা যায়, তাহলে সেই মানুষের গুহ্যবিদ্যা কিন্তু খুব ভালো হয়ে যাবে। এরকম করে ব্যাপারটাকে দেখতে হবে। আবার কিন্তু এবার কি বলছে, অষ্টম ভাবের মধ্যে যেই গ্রহ চলে যাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশ, সেই গ্রহটিকে দিয়ে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ, মানে মনে করা যাক কোনো গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে চলে গেছে, সেই গ্রহগুলোকে দিয়ে, যেই গ্রহই চলে যাক সেই গ্রহগুলোকে দিয়ে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের কাজ করানো হয়
তখন গ্রহগুলো কিন্তু খুব ভালোভাবেই করতে পারে, কোনো অসুবিধা হয় না। এটা একটা বিষয়। এরপরে বলছে এরপরে একটা সূত্র বলছে, দেখুন বলছে যে কোনো ভাবের অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে চলে যায়, কিন্তু সেটা যদি গ্রহটির নিজের স্বক্ষেত্র বা গ্রহটির নিজের মিত্রক্ষেত্র হয়, তাহলে পারে কিন্তু সেই গ্রহটা অতটা সমস্যার মধ্যে পড়ে না। ব্যাপারটাকে ভালো করে বুঝলেন? মনে করা যাক আপনার অষ্টমপতি অষ্টমে চলে গেছে, মনে করা যাক আপনার মনে করা যাক কোনো গ্রহ অষ্টম ঘরে চলে গেছে, কিন্তু ওই ঘরটা ওর নিজের ঘর বা ওই ঘরটা ওর মিত্রক্ষেত্র হতে পারে। এরকম যে আপনার কোনো গ্রহ ষষ্ঠ ঘরে চলে গেছে, ওই ষষ্ঠ ঘরে চলে গেছে, ওই ষষ্ঠ ঘরটা যেই গ্রহ চলে গেছে তার মিত্রক্ষেত্র বা নিজের স্বক্ষেত্র, তাহলে গ্রহটি কিন্তু খুব বড় প্রবলেমের মধ্যে পড়বে না। এরকম একটা বিষয় রয়েছে। আরেকটা কনফিউশন ক্রিয়েট হয় অনেক সময়, দেখা যায় শনি বক্রী। অনেকে প্রশ্ন করে যে শনি বক্রী হয়ে গেলে কি বেশি বলবান হয়ে যায়? না, শনি বক্রী হলে বেশি বলবান হয় না। শনি মার্গী থাকলে পারে কিন্তু বেশি শক্তিশালী হয়ে যায়। তো শনি বক্রী হয়ে গেলে একটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় মানুষ বলে না যে শনি যদি বক্রী হয়ে যায় তাহলে বেশি শক্তিশালী হয়ে যায় এবং বেশিভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, যে না, এরকম কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে শনি মার্গী থাকলে বেশি শক্তিশালী হয়ে যায়। গ্রহ যখন বেশি শক্তিশালী হয়ে যায় তখন কিন্তু গ্রহ আপনাকে মারে না, ঠিক আছে? গ্রহ আপনাকে অপশান দিতে পারে যে, মানে ব্যাপারটা কিরকম করে করছে দেখুন। শনি যদি, দেখুন আমরা একটা বক্রী গ্রহের সময় কথা বলেছিলাম, অশুভ গ্রহ বক্রী হলে বেশি খারাপ আর শুভ গ্রহ বক্রী হলে বেশি ভালো, আমরা বলেছিলাম এই কথাটি। এবারে শনি যদি বক্রী হয়ে যায় তাহলে পরে কি হবে, জাতকের মধ্যে কিন্তু শনির কাজগুলো সে করতে চাইবে না, বা শনির বিষয়গুলো শনি কেন্দ্রিক, শনি যে সময় বিষয়ের কারক গ্রহ, অর্থাৎ শনি কর্মের কারক গ্রহ, তাহলে কর্মকেও লাগাতারভাবে করতে পারবে না। কর্মের মধ্যে নানান ভুল সিদ্ধান্ত চলে আসবে। শনি বক্রী হয়ে গেলে পারে তার মধ্যে অলসতার একটা ব্যাপারও চলে আসতে পারে, এগুলো কিন্তু আসবে। কিন্তু শনি যদি মার্গী হয় তাহলে কি অলসতা আসবে না? তাহলে কি ভুল সিদ্ধান্ত নেবে না? না, নেবে। কিন্তু যতটা বক্রী হলে নিতে পারতো ততটা কিন্তু নেবে না। এরকম করে ব্যাপারটাকে দেখতে হবে। আমরা অনেক সময় বলি কোনো গ্রহ যদি তার শত্রু রাশিতে চলে যায় তাহলে গ্রহটি পীড়িত হয়ে যায়, বলি না? কিন্তু এখানে একটা বিষয় জানতে হবে, শুধুমাত্র এখানে একটা ছাড় রয়েছে, সেটা হচ্ছে কি মঙ্গল যদি বুধের ঘরে চলে যায়, মঙ্গল যদি কোনোভাবে বুধের ঘরে চলে যায় তাহলে অতটা বেশি পীড়িত হবে না। কি বললাম বুঝেছেন? এখানেই খালি একটা পার্থক্য, বুধের ঘর তো শত্রুক্ষেত্র মঙ্গলের, তাই না? তাহলে কিন্তু মঙ্গল যদি বুধের ঘরে চলে যায় খুব একটা বেশি পীড়িত হবে না। এইটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এই বিষয়টার মধ্যে শাস্ত্রকারের একটা পয়েন্ট বলছে যে মঙ্গল হচ্ছে সেনাপতি যদি কোনোভাবে রাজকুমারের ঘরে যায়, কারণ বুধকে আমরা রাজকুমার বলি, রাজকুমারের ঘরে যায়, তাহলে সেখানে রাজকুমার কিন্তু খুব একটা বিরক্ত হয় না। ভালো করে বুঝুন, কারণ সেনাপতি নিশ্চয়ই রাজকুমারের ঘরে গিয়ে রাজকুমারের পজিটিভ অর্থাৎ রাজকুমারের ফেভারে কিছু কথা বলতে এসছে, এটা বলা হয় না? তো এই জন্য কিন্তু মঙ্গল যদি বুধের ঘরে যায়, বুধের ঘরে গিয়ে কিন্তু মঙ্গল পীড়িত হয় না, যেটা অনেকের ভুল ধারণা রয়েছে, মঙ্গল বুধের ঘরে চলে গেল বলে পীড়িত হয়ে গেল। না, অতটা পীড়িত হবে না। কিন্তু এইরকম ছোট ছোট পয়েন্ট জানতে হবে জ্যোতিষ করতে গেলে। অবশ্যই অনুষ্ঠানটা কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। পরের দিনকে আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, অবশ্যই দেখবেন। পরের দিন আবার দেখা হয়ে যাবে। নমস্কার।